সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শাশ্বতী এবং আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই ফ্রান্সিস বেকনের বেশ কয়েকটি এসে অর্থাৎ প্রবন্ধ নিয়ে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি এবং প্রথমেই আমরা জেনে নেব ফ্রান্সিস বেকনের সম্বন্ধে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ফ্রান্সিস বেকন নামটি সচরাচর দুজন বিশিষ্ট ঐতিহাসিক ব্যক্তিত্বকে নির্দেশ করে। একজন হলেন সপ্তদশ শতাব্দীর দার্শনিক ও রাষ্ট্রনায়ক, যিনি বৈজ্ঞানিক পদ্ধতির প্রবর্তন করেছিলেন। বিংশ শতাব্দীর চিত্রশিল্পী, যিনি তার অমার্জিত ও বিচলিতকারী রূপধর্মী চিত্রকলার জন্য সুপরিচিত। স্যার ফ্রান্সিস বেকন 1561 up to 1626 খ্রিস্টাব্দে তিনি একজন ইংরেজ দার্শনিক, রাষ্ট্রনায়ক এবং প্রাবন্ধিক, যাকে প্রায়শই অভিজ্ঞতাবাদের জনক বলা হয়ে থাকে। তিনি অভিজ্ঞতাবাদের জনক হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। তিনি রাজা প্রথম জেমসের শাসনকালে ইংল্যান্ডের লর্ড চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং বৈজ্ঞানিক অনুসন্ধানের বিষয়ে তার বৈপ্লবিক চিন্তাধারার জন্য তিনি সর্বাধিক স্মরণীয় হয়ে আছেন। অফ গার্ডেন প্রবন্ধে বেকন একটি আদর্শ বাগানকে সৌন্দর্য, শান্তি এবং আনন্দের আধার হিসেবে বর্ণনা করেছেন। তিনি এই বলে শুরু করেন যে বাগান হলো মানব জীবনের অন্যতম নির্মল আনন্দ। এমনকি তিনি একই পৃথিবীতে একই ধরনের স্বর্গ হিসেবেও অভিহিত করেছেন। তিনি পরামর্শ দেন যে একটি নিখুঁত বাগান অন্তত যত্ন সহকারে পরিকল্পনা করা উচিত এবং একে বিভিন্ন অংশে বিভক্ত করা প্রয়োজন, যেমন কিনা উন্মুক্ত সবুজ প্রান্তর, ছায়াময় পথ বা গলি, ফুল ও ফলের জন্য নির্দিষ্ট স্থান। বেকন জোর দিয়ে বলেন যে বাগানে এমন ফুল থাকা উচিত যা প্রতিটি ঋতুতেই ফোটে, যাতে বাগানটি সারা বছর ধরে আকর্ষণীয় থাকে। কৃত্রিম সাজসজ্জার চেয়ে তিনি প্রাকৃতিক সৌন্দর্যকে অধিক প্রাধান্য দিয়ে থাকেন এবং অতিরিক্ত নকশাকৃত বা কৃত্রিম উপাদানগুলোর সমালোচনা করেন। তিনি সুগন্ধ, বৈচিত্র্য এবং ভারসাম্যের গুরুত্বও তুলে ধরেন এবং সুগন্ধি ফুল ও গাছপালা রোপণের পরামর্শ দেন। বাগানটি কেবল দেখতেই সুন্দর হবে না, বরং তা আরাম ও প্রশান্তি প্রদানও করবে। অফ গার্ডেন এর মূল বিষয়বস্তু অর্থাৎ থিম হচ্ছে প্রকৃতি এবং মানুষের শিল্পকলা। বেকন বাগানটিকে প্রকৃতি এবং মানুষের পরিকল্পনার এক নিখুঁত সংমিশ্রণ হিসেবে উপস্থাপন করেন। প্রকৃতি বাগানে সৌন্দর্য দান করে আর মানুষের পরিকল্পনা সেই সৌন্দর্যকে সুসামঞ্জস্যপূর্ণ বিন্যস্ত করে। সৌন্দর্য এবং আনন্দ। বাগানকে মানুষের অন্যতম নির্মল আনন্দ হিসেবে বর্ণনা করা হয়েছে, যা শান্তি, প্রশস্তি এবং মানসিক তৃপ্তি প্রদান করে। সামঞ্জস্য এবং শৃঙ্খলা, সেটা কি আছে? এই প্রবন্ধে বাগানের গঠনশৈলী এবং ভারসাম্যের ওপর জোর দেওয়া হয়েছে। একটি বাগানকে বিভিন্ন অংশে বিভক্ত করা উচিত এবং অত্যন্ত চিন্তাভাবনা করে এর নকশা তৈরি করা প্রয়োজন। ঋতুভিত্তিক ধারাবাহিকতা। বেকন সারা বছর ধরে বজায় থাকা সৌন্দর্যের কদর করেন এবং এমন সব গাছপালা ও ফুল রোপণের পরামর্শ দেন যা সারা বছরের বিভিন্ন ঋতুতে প্রস্ফুটিত হয়। স্বাভাবিকতার প্রতি পক্ষপাত। তিনি অতিরিক্ত কৃত্রিম সাজসজ্জা সমালোচনা করেন এবং বাগানের সহজ, সরল ও স্বাভাবিক অভিজাতকেই অধিক পছন্দ করেন। অফ গার্ডেন্সের অ্যানালাইসিস অর্থাৎ বিশ্লেষণ কি আছে? বেকন এই প্রবন্ধটি একই সাথে বর্ণনামূলক এবং শিক্ষামূলক। তিনি কেবল বাগানের প্রশংসা করেই ক্ষান্ত হননি এবং একটি আদর্শ বাগান তৈরির জন্য তিনি একটি বাস্তবসম্মত পরিকল্পনা প্রদান করেছেন। বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি। এই প্রবন্ধটি বাগান নকশা বা পরিকল্পনার একটি নির্দেশিকা হিসেবে পাঠ করা যায়, যা বেকনের বৈজ্ঞানিক ও যৌক্তিক মানসিকতার পরিচয় বহন করে। বাগানের বিন্যাস থেকে শুরু করে
গাছপালা নির্বাচন পর্যন্ত প্রতিটি খুঁটিনাটি বিষয় এখানে অত্যন্ত যত্ন সহকারে বিবেচনা করা হয়েছে। রেনেসাঁস বা নবজাগরণের চেতনা। এই প্রবন্ধে রেনেসাঁস যুগের একটি আদর্শটিকে প্রতিফলিত করা হয়েছে, যেখানে মানুষ প্রকৃতির সৌন্দর্যকে বিনষ্ট না করে তার নিয়ন্ত্রণ ও নিজের মতো করে গঠন করার প্রয়াস পায়। বাগান এখানে একটি সভ্য জীবনধারা ও পরিস্থিতির রুচির প্রতীক হয়ে ওঠে। এরপরে উপযোগিতা এবং নান্দনিকতার ভারসাম্য। বেকন বাগানের প্রতিযোগিতা বা ব্যবহারিক দিককে যেমন ফলমূল, ছায়া এবং নান্দনিক সৌন্দর্য, যেমন ফুল ও সুগন্ধ একসাথে একত্রে গুছিয়ে একই সূত্রে গেঁথেছেন। এর মাধ্যমে তিনি দেখিয়েছেন যে একটি বাগানকে মানুষের ব্যবহারিক ও মানসিক উভয় ধরনের প্রয়োজন মতো মেটাতে হবে। এবং সংবেদী অভিজ্ঞতা। তিনি দৃষ্টিগুণ ও ঘ্রাণ, বিশেষত সুগন্ধের উপর বিশেষ করে গুরুত্ব আরোপ করেন, যার ফলে বাগানটি হয়ে ওঠে পূর্ণাঙ্গ সংবেদী উপভাগের এক স্থান। সুবিন্যস্ত চিন্তাধারা। এই প্রবন্ধ বিন্যাসে বাগানের ধারণারও গতিশালী, সুশৃঙ্খল, সুষম এবং সুনির্দিষ্ট, যা বেকনের সূত্রধর্মী রচনা রীতিতেই প্রতিফলন ঘটায়। এরপরে আছে অফ-ট্রুথ। অফ-ট্রুথ অর্থাৎ সত্য প্রসঙ্গে। এই প্রবন্ধে বেকন মানব জীবনের সত্যের প্রকৃতি ও গুরুত্ব অন্বেষণ করেছেন। তিনি সেই বিখ্যাত প্রশ্নটি দিয়ে শুরু করেন যে সত্য কি, এবং উল্লেখ করেন যে অনেকেরই সত্যকে এড়িয়ে চলেন কারণ সত্য অনেক সময় অস্বস্তিকর হতে পারে। তিনি ব্যাখ্যা করেন যে মানুষ প্রায়শই মিথ্যা বা বিভ্রমকে বেশি পছন্দ করে, কারণ এগুলো জীবনকে অধিকতর আকর্ষণীয় ও আনন্দদায়ক করে তোলে। তবে বেকন যুক্তি দিয়ে বলেন যে সত্য হলো নির্মল দিবালোকের মতো, যা সবকিছুকে ঠিক যেমনটি তেমনভাবেই উন্মোচন করে থাকে। পক্ষান্তরে মিথ্যা হলো কৃত্রিম আলোর মতো, যা দেখতে আকর্ষণীয় মনে হলেও আসলে প্রতারণাপূর্ণ। তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে ব্যক্তিগত জীবন ও সমাজ উভয় ক্ষেত্রেই নৈতিক অখণ্ডতা, পারস্পরিক আস্থা এবং স্থিতিশীলতার জন্য সত্য অপরিহার্য। অফ-ট্রুথের মূল বিষয়বস্তু অর্থাৎ থিম হল সত্য বনাম মিথ্যা। এটা কি হচ্ছে? এই প্রবন্ধটির মূল প্রতিপাদ্য হলো যে সত্য এবং মিথ্যা এটা এর মধ্যকার বৈপরীত্য, মিথ্যার প্রতি মানুষের অনুরাগ। বেকন এই বিষয়টি তুলে ধরেন যে মানুষ স্বভাবগতভাবেই কল্পনা, অতিরঞ্জন এবং প্রতারণা উপভোগ করে থাকে। সত্যের নৈতিক মূল্য। সত্যকে এখানে সত্যতা, ন্যায়বিচার এবং সদ্গুণের ভিত্তি হিসাবে চিত্রিত করা হয়েছে। সত্যের ঐশ্বরিক রূপ কি রয়েছে? বেকন সত্যকে ঈশ্বর এবং আধ্যাত্মিকভাবে সংযুক্ত করেছেন। তার মতে সত্য হলো পবিত্র এবং শাশ্বত। অফ-ট্রুথের অ্যানালাইসিস বা বিশ্লেষণ কি আছে? দার্শনিক দৃষ্টিভঙ্গিতে এই প্রবন্ধটি অত্যন্ত গভীর দার্শনিক ভাবধারাপুষ্ট। এতে এই প্রশ্নটি উপস্থাপন করা হয়েছে যে সত্যের গুরুত্ব সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও মানুষ কেন সত্যকে প্রতিহত করে বা এড়িয়ে চলে। আলোর রূপক ব্যবহার করে থাকেন মেটাফোর। বেকন এখানে একটি শক্তিশালী তুলনা বা রূপক ব্যবহার করেছেন, যেমন সত্য যেটাকে দিবালোক এবং মিথ্যা যেটাকে কৃত্রিম আলো বা আকর্ষণীয় কিন্তু অসত্য। মানব চরিত্রের অন্তর্দৃষ্টি। বেকন এখানে একটি মনস্তাত্ত্বিক সত্য উন্মোচন করেছেন।
মানুষ প্রায়শই বাস্তবতার চেয়ে স্বাচ্ছন্দ্যতাকে বেশি প্রাধান্য দেয়। তারা কঠিন সত্যের মুখোমুখি হওয়ার পরিবর্তে বিভ্রমকে বেছে নেয়। এরপরে আছে নৈতিক দৃষ্টিকোণ হিসেবে তিনি একটি নৈতিক সদ্গুণ হিসেবে সত্যের পক্ষে জোরালো অবস্থান গ্রহণ করেছেন। তার মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং সমাজ জীবনে আস্থা ও বিশ্বাস বজায় রাখার জন্য সত্য অপরিহার্য। এরপরে বলেছেন অবস্টাটিস। এই গ্রন্থে বেকন মানব জীবনের অধ্যয়নের অর্থাৎ শিক্ষার গুরুত্ব এবং সঠিক ব্যবহার ব্যাখ্যা করেছেন। তিনি বলেন যে অধ্যয়ন তিনটি প্রধান উদ্দেশ্য পূরণ করে: আনন্দ, ব্যক্তিগত উপভোগ, অলংকরণ অর্থাৎ কথোপকথন উন্নত করা, এবং দক্ষতা, কাজ ও সিদ্ধান্ত গ্রহণে ব্যবহারিক প্রয়োগ। তিনি অধ্যয়নের অপব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেছেন, যেমন শুধুমাত্র লোক দেখানোর জন্য অধ্যয়ন, অতিরিক্ত অধ্যয়ন বা অলসতার দিকে নিয়ে যায়, চিন্তা না করে অন্ধভাবে সবকিছু মেনে নেওয়া। বেকন জোর দিয়ে বলেন যে তিনি বিভিন্ন পদ্ধতি যেমন পড়া, আলোচনা এবং লেখা বিভিন্ন দক্ষতার বিকাশ করেন। তিনি আরো বলেন যে বিভিন্ন বিষয়ে নির্দিষ্ট মানসিক ক্ষমতা উন্নত করতে সাহায্য করে। অবস্টাডিস এর মেন যে বিষয়বস্তু অর্থাৎ থিম যেটা রয়েছে সেটা হলো শিক্ষার মূল্য, ব্যক্তিগত বিকাশ এবং সাফল্যের জন্য অধ্যয়ন অপরিহার্য। ব্যবহারিক জ্ঞান শুধু মুখস্থ করলেই হবে না, বাস্তব জীবনে প্রয়োগও করতে হবে। ভারসাম্যপূর্ণ শিক্ষা, যেটা বেকন পরিমিতি বোধকে উৎসাহিত করে, না খুব বেশি না খুব কম অধ্যয়ন। এরপরে আছে মনের বিকাশ। বিভিন্ন অধ্যয়ন বিভিন্ন মানসিক ক্ষমতাকে শানিত করতে সাহায্য করে। এরপরে আছে অধ্যয়নের বিশ্লেষণ বা অ্যানালাইসিস। ব্যবহারিক ও শিক্ষামূলক প্রকৃতি। প্রবন্ধটি বিষয় শিক্ষামূলক, যা কার্যত ও বিচক্ষণতার সাথে অধ্যয়নের বিষয়ে সরাসরি পরামর্শ দেয়। বৈজ্ঞানিক চিন্তাভাবনা যেটা রয়েছে, বেকন যৌক্তিকভাবে শেখার দিকে অগ্রসর হন, যা তার অভিব্যক্ততা লব্ধ মানসিকতার পরিচয় দেয়। জ্ঞানকে পরীক্ষা ও প্রয়োগ করা উচিত, ভারসাম্য ও সংযম। তিনি চরমপন্থার বিরুদ্ধে সতর্ক করেন, যা অতিরিক্ত অধ্যয়ন অর্থাৎ অলসতা, অপর্যাপ্ত অধ্যয়ন অর্থাৎ অজ্ঞতা, লোক দেখানোর জন্য অধ্যয়ন অর্থাৎ অগভীরতা। শেখার পদ্ধতি। বেকন তিনি তিনটি প্রধান কার্যকলাপের উপর আলোকপাত করেন, যেমন পড়া অর্থাৎ জ্ঞান অর্জন, আলোচনা অর্থাৎ চিন্তাভাবনা ও বলার ক্ষমতা উন্নতি করে, লেখা অর্থাৎ নির্ভুলতা বৃদ্ধি করে। তিনি পরামর্শ দেন যে বিভিন্ন বিষয়ে মনকে বিভিন্ন উপায়ে প্রশিক্ষণ দেয়। এরপরে আছে অফ ট্রাভেল অর্থাৎ ভ্রমণ প্রসঙ্গে বেকন যেটা বলেছেন, তিনি ভ্রমণকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উপস্থাপন করেছেন, বিশেষ করে তরুণদের জন্য। তিনি ভ্রমণকারীদের পরামর্শ দেন যেন তারা যে দেশে ভ্রমণ করেছেন সেখানকার ভাষা শিখে এবং সাথে ভ্রমণ সহায়ক নির্দেশিকা যেমন গাইড বুক রেখে যথাযথ প্রস্তুতি গ্রহণ করেন। ভ্রমণকালে জ্ঞান অর্জনের উদ্দেশ্য আদালত, গির্জা, গ্রন্থাগার, বাজার এবং স্থানীয় রীতিনীতি সবকিছুই অত্যন্ত মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করা উচিত। বেকন ভ্রমণের অভিজ্ঞতাগুলো লিপিবদ্ধ করে রাখার জন্য একটি দিনলিপি বা জার্নাল রাখারও পরামর্শ দেন। তিনি অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করার ব্যাপারে সতর্ক করেন এবং জ্ঞানী ও অভিজ্ঞ ব্যক্তিদের সান্নিধ্যে আসার সুপারিশ করেন। ভ্রমণ কেবল
আনন্দদায়কই হওয়া উচিত নয়, বরং তা ব্যক্তিগত বিকাশের জন্য উপকারী হওয়া বাঞ্ছনীয়। ভ্রমণ শেষে ফিরে এসে ভ্রমণকারীদের উচিত নিজেদের অভিজ্ঞতাগুলো অহংকার বা লড়াই না করে বরং বিচক্ষণতার সাথে অন্যদের সাথে ভাগ করে নেওয়া। অফ ট্রাভেলের মূল বিষয়বস্তু বা থিম হলো শিক্ষা হিসেবে ভ্রমণ কতটা কার্যকরী। ভ্রমণ হলো বাস্তব জীবনের অভিজ্ঞতার মাধ্যমে শেখা একটি মাধ্যম। পর্যবেক্ষণ ও জ্ঞান অর্জন, যেটা মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করা ব্যবহারিক ও সাংস্কৃতিক জ্ঞান অর্জনে সহায়তা করে। 3 নম্বর রয়েছে আত্মবিকাশ। ভ্রমণ মানুষের চরিত্র, মানসিক পরিপক্কতা এবং বোধ শক্তিকে গঠন ও বিকশিত করে থাকে। এরপরে 4 নম্বর রয়েছে ব্যবহারিক প্রজ্ঞা। ভ্রমণ কেবল নিছক আনন্দের জন্য নয়, বরং তা অবশ্যই কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য প্রণোদিত হওয়া উচিত। এবার রয়েছে অফ ট্রাভেলের বিশ্লেষণ অর্থাৎ অ্যানালাইসিস, যেটা শিক্ষামূলক ও ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে এই প্রবন্ধটি মূলত একটি নির্দেশমূলক রচনা। এতে কিভাবে বিচক্ষণতার সাথে ভ্রমণ করা যায় এবং তার থেকে সর্বোচ্চ সুফল লাভ করা যায় সেই বিষয়ে ধাপে ধাপে পরামর্শ প্রদান করা হয়েছে। অভিজ্ঞতালব্ধ শিক্ষা। বেকন এই বিষয়টির উপর জোর দিয়েছেন যে পুঁথিগত বা বইয়ের জ্ঞানের মতোই বাস্তব অভিজ্ঞতার সমান গুরুত্বপূর্ণ। ভ্রমণ মানুষকে নতুন নতুন সংস্কৃতি, ধারণা এবং সমাজ ব্যবস্থার সাথে পরিচিত করে তোলে। পর্যবেক্ষণের গুরুত্ব রয়েছে। তিনি আদালত ও বাজারের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো পর্যবেক্ষণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। এর মাধ্যমে রাজনীতি, সমাজ এবং সংস্কৃতির প্রতি তার গভীর আগ্রহের বিষয়টি ফুটে ওঠে। আনন্দ ও উদ্দেশ্যের মাধ্যমে ভারসাম্য। যদিও ভ্রমণ আনন্দদায়ক হতে পারে, তবুও বেকন দৃষ্টিভাবে মনে করেন যে ভ্রমণের অভিজ্ঞতা অবশ্যই শিক্ষামূলক এবং অর্থবহ হওয়া প্রয়োজন। সামাজিক শিক্ষা, জ্ঞানী ও অভিজ্ঞ ব্যক্তিদের সাথে পরিচিত হওয়া এবং তাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলাকে ভ্রমণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গণ্য করা হয়েছে এই প্রবন্ধের মাধ্যমে। অফ ফ্রেন্ডশিপ অর্থাৎ বন্ধু প্রসঙ্গে বেকন মানব জীবনে প্রকৃত বন্ধুত্বের গুরুত্ব যা মূল্য ব্যাখ্যা করেছেন। তিনি বলেন যে বন্ধুহীন জীবন একাকী ও অসম্পূর্ণ হয়ে পড়ে, এমনকি অত্যন্ত ক্ষমতাধর ব্যক্তিদের ক্ষেত্রেও এটা হয়ে থাকে। তিনি বন্ধুত্বের 3টি প্রধান সুফলের বর্ণনা দিয়েছেন, যেমন 1 নম্বর হলো মানসিক স্বস্তি। অনুভূতিগুলো ভাগ করে নিলে মানসিক বোঝা লাঘব হয়। দ্বিতীয়ত হলো চিন্তার স্বচ্ছতা, অর্থাৎ সমস্যা নিয়ে আলোচনার মাধ্যমে আরো সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়। 3 নম্বর হলো ব্যবহারিক সহায়তা, অর্থাৎ কর্মক্ষেত্রে ও বিপদের মুহূর্তে বন্ধুরা আমাদের পাশে দাঁড়ায়। সুতরাং মানসিক শান্তি ও জীবনের সাফল্য উভয়ের জন্য বন্ধুত্ব অপরিহার্য। বন্ধু প্রসঙ্গে প্রবন্ধের মূল বিষয়বস্তু অর্থাৎ থিম যেটা রয়েছে সেটা হলো সাহচর্যের গুরুত্ব। মানসিক ও সামাজিক তৃপ্তির জন্য মানুষের জীবনে বন্ধুর প্রয়োজন অপরিহার্য। আবেগের প্রকাশ। বন্ধুর মনের চিন্তা ও অনুভূতিগুলোকে অবাধে প্রকাশ করার সুযোগ করে দেয়। 3 নম্বর হলো বুদ্ধিবৃত্তিক বিকাশ, যা বন্ধুদের সাথে আলোচনার ফলে বিচার বুদ্ধি উপলব্ধির উন্নতি ঘটে। 4 নম্বর হলো পারস্পরিক সহায়তা, যা ব্যবহারিক বিষয় এবং জীবনে নানা চ্যালেঞ্জ, নানা অভিজ্ঞতার সাথে কঠিন পরিস্থিতিতে মোকাবিলায়
বন্ধুরা সাহায্য করে। বন্ধুত্ব প্রসঙ্গে বিশ্লেষণ অর্থাৎ অ্যানালাইসিস যেটা রয়েছে, মনস্তাত্ত্বিক অন্তর্দৃষ্টি। বেকন মানব মনের গভীর উপলব্ধির পরিচয় দিয়েছেন। তিনি ব্যাখ্যা করেন যে বন্ধুর কাছে নিজের আবেগ অনুভূতি প্রকাশ করলে এক ধরনের স্বস্তি ও মানসিক ভারসাম্য লাভ হয়, যা মানসিক চাপ ও বিভ্রান্তি কমাতে সাহায্য করে আমাদের। বুদ্ধিবৃত্তিক সুফল যেটা হলো, বন্ধুত্ব চিন্তাশক্তিকে শাণিত করে। যখন আমরা অন্যদের সাথে বিভিন্ন ধারণা বা বিষয় নিয়ে আলোচনা করি, তখন আমরা নতুন দৃষ্টিভঙ্গি লাভ করি এবং আমাদের বিচার বুদ্ধি আরো স্বচ্ছ হয়ে ওঠে। এরপরে আছে ব্যবহারিক উপযোগিতা, যেমন কি কেবলমাত্র আবেগ নির্ভর দৃষ্টিভঙ্গির বিপরীতে দাঁড়িয়ে বেকন বন্ধুত্বকে একটি অত্যন্ত কার্যকর ও ব্যবহারিক বিষয় হিসেবে উপস্থাপন করেছেন, যা জীবনের লক্ষ্য অর্জন এবং বিভিন্ন পরিস্থিতি সামলাতে সহায়তা করে। এরপরে আছে ক্ষমতা ও একাকিত্ব বিষয়ক দৃষ্টিভঙ্গি। তিনি উল্লেখ করেন যে এমনকি রাজা বাদশাহ বা অত্যন্ত ক্ষমতাধর ব্যক্তিদেরও বন্ধুর প্রয়োজন হয়, কারণ তারা ক্ষমতা কখনোই মানুষের পারস্পরিক সম্পর্ক বা সাহচর্যের বিকল্প হতে পারে না, এমনটাই বেকন মনে করেন। এরপরে আছে ধর্মীয় ঐক্য প্রবন্ধে অর্থাৎ ইউনিটি ইন রিলিজিয়ন প্রবন্ধে বেকন ধর্মীয় বিষয়ে ঐক্য ও সম্প্রীতির গুরুত্বের উপর জোর দিয়েছেন। তিনি সতর্ক করে দিয়েছেন যে ধর্মের ক্ষেত্রে বিভেদ ও কলহ, সহিংসতা, অস্থিতিশীলতা এবং সামাজিক বিশৃঙ্খলতার জন্ম দেয়। তিনি ব্যাখ্যা করেন যে ধর্মীয় সংঘাতগুলো প্রায়শই গৌণ বা তুচ্ছ মতপার্থক্য থেকে উদ্ভূত হয়, মৌলিক বিশ্বাস থেকে নয়। তাই মানুষের উচিত ধর্মের মূল নীতিগুলোর উপর মনোনিবেশ করা এবং কম গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ক্ষেত্রে সহনশীলতা প্রদর্শন করা। বেকন কৃত্রিম ঐক্য অর্থাৎ জোরপূর্বক চাপিয়ে দেওয়া বা ওপরে সম্মতি বা একেও চিহ্নিত করেছেন এবং এর বিরুদ্ধে সতর্কবাণী উচ্চারণ করেছেন। তার মতে প্রকৃত ঐক্য অবশ্যই পারস্পরিক বোঝাপড়া এবং আন্তরিকতার উপর প্রতিষ্ঠিত হতে হবে, শক্তির উপর নয়। ধর্মীয় ঐক্যের প্রসঙ্গ প্রবন্ধ মনোভাব যেটা রয়েছে, ধর্মীয় ঐক্য সমাজের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য ধর্মীয় ঐক্য অপরিহার্য। বিভেদের বিপদ, ধর্মীয় সংঘাত সহিংসতা ও দুর্ভোগের সৃষ্টি করে। সহনশীলতা ও সংযম, মানুষের উচিত ছোটখাটো মতপার্থক্যগুলো মেনে নেওয়া এবং অপ্রয়োজনীয় বিবাদ এড়িয়ে চলা। প্রকৃত বনাম কৃত্রিম ঐক্যগুলো, প্রকৃত ঐক্য আসে স্বতঃস্ফূর্ত সম্মতির মাধ্যমে, শক্তি প্রয়োগ বা দমনের মাধ্যমে নয়। ধর্মীয় ঐক্যের প্রসঙ্গে প্রবন্ধের বিশ্লেষণ, সামাজিক ও রাজনৈতিক অন্তর্দৃষ্টি। বেকন ধর্মকে একটি ব্যবহারিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখেছেন এবং সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে ধর্মের ভূমিকার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। বিশ্বাস ও যুক্তির মাধ্যমে ভারসাম্য, এটা তিনি একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিকোণ পক্ষে কথা বলেছেন, যেখানে ধর্মীয় বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল থাকার পাশাপাশি
উগ্রবাদ ও অন্ধ সংঘাত এড়িয়ে চলা হয়। ধর্মান্তরতায় সমালোচনা। বেকন ধর্মান্ধতায় এবং অনমনীয় বা ঘোরা মনোভাবের সমালোচনা করেছেন, যা সমাজে অপ্রয়োজনীয় বিভেদের সৃষ্টি করে। প্রকৃত ঐক্যের ধারণা, যেমন তিনি নিজের দুটি বিষয়ের মধ্যে পার্থক্য যেটা নির্দেশ করেছেন, সেটা হলো প্রকৃত ঐক্য অর্থাৎ পারস্পরিক বোঝাপড়া এবং মূল্য বা অপরিহার্য বিষয়গুলোর উপর প্রতিষ্ঠিত। কৃত্রিম ঐক্য, যেটা হলো জোরপূর্বক চাপিয়ে দেওয়া বা কৃত্রিমভাবে তৈরি করা সম্মতি বা প্রাসঙ্গিকতা।